কামাইতেছে। আরে ভাই, পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দিব না, অসুবিধা নেই তো। কিছু অশিক্ষিত লোক বিএনপি করে, কিছু অর্ধশিক্ষিত লোক বিএনপি করে। নির্বাচন কমিশন, আমরা আপনাদেরকে সতর্ক করছি, 400 গজের মধ্যে নাকি ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। আরে ভাই, এটা কি গুপ্তধন নাকি? দ্রুত সময়ের মধ্যে এই অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করতে হবে। আমরা সবাই নির্বাচন নিয়ে আমরা সেন্টারে যাব, ছবি তুলবো, ঈদের মতো আনন্দ করবো। আমরা কি পারবো? থেকে 12 তারিখ রাত পর্যন্ত আমরা নির্বাচনী ব্লগ বানাবো। বেস্ট ব্লগ যার হবে, 1 নাম্বার যে হবে, তাকে একটা আইফোন 17 দেওয়া হবে। পারবি তো? 2 নাম্বার যে দ্বিতীয় হবে তাকে একটা ল্যাপটপ কিনে দেওয়া হবে। যে তৃতীয় হবে তাকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেওয়া হবে। বলতেছে যে আয় আয় হাদির লাশ নিয়ে যা, মসজিদের ভিতরে ঢুকে তাকে কেন পিটাইতে হবে? পুলিশ ইচ্ছাকৃত ভাবে, কোনো ধরনের ভুল না। আগে শেখ হাসিনা এইভাবে কথা বলতো। চাঁদাবাজদের বিরুদ্ধে সবসময় আমাদের কথা বলতে হবে। যারা চাঁদাবাজ বললে আপনি বিএনপির এগেইনস্টে কথা বলতে পারেন না। একজন কথা বললে আমরা এটা জানি না যে এখানে এইভাবে কথাবার্তা বলা এটা হয়। মিনিমাম যদি আপনার আমরা তো জানি না এখানে এই ফোরামে এই কথা বলা হয়। একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না। ইউটিউবের মধ্যে কি পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, সে পয়সা কামাইতেছে। আরে ভাই, পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দিব না, অসুবিধা নেই তো। আওয়ামী লীগ যাওয়ার পরে মাঠে কে চাঁদা উঠাচ্ছে? জামাতের শিবিরের ছেলেরা করণ বাজারে একদিন দাওয়া দেওয়ার পরে 100 টাকা সিম 50 টাকাতে চলে আসছিল। 100 টাকা সিমের দাম ছিল, চাঁদাবাজদের যখন দৌড়ে দিল 50 টাকা সিমের দাম হয়ে গেছে। এমনি জামাতের নাম শুনলে পায়খানা প্রস্রাব করে দেবে, 11 দলের নাম শুনলে তো হুঁশ হারিয়ে যাবে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব লোহাগাড়াতে একটা বক্তব্য রেখেছেন। সেখানে উনি বলেছিলেন যে ডক্টর কর্নেল অলি আহমদ ক্যাপ্টেন অলি আহমদ হিসাবে সর্বপ্রথম বিদ্রোহ করেন। জিয়াউর রহমান তাকে আমি স্বাধীনতা ঘোষণার জন্য রেডিও স্টেশনে নিয়ে যাই। এটা রেকর্ডে আছে, আপনারা ফেসবুকে গেলে এটা পাবেন। ACR অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, বার্ষিক গোপনীয় প্রতিবেদন। এটা জিয়াউর রহমান প্রথম লিখেছিল 1972-তে এই কুমিল্লা ক্যান্টনমেন্টে। তিনি লিখেছেন, ইংরেজিতে বলবো, দিস অফিসার প্লেড দ্য মেইন পার্ট which enabled 8 Bengal, the East Bengal Regiment to revolt on the crucial night of 25 March. অর্থাৎ 24, 25 এবং 26 রাত্রে গুরুত্বপূর্ণ সময়ে 8ম বেঙ্গল রেজিমেন্টকে নিয়ে এই অফিসার সর্বপ্রথম বিদ্রোহ করে। 8ম বেঙ্গলের দ্বিতীয় সিনিয়র অফিসার তৎকালীন মেজর মীর শওকত আলী, পরবর্তী পর্যায়ে লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী, তিনি লিখেছিলেন, দিস অফিসার অন হিজ ওন ইনিশিয়েটিভ আজ জিয়াউর রহমান টু ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। অর্থাৎ এই অফিসারেই তার নিজ উদ্যোগে জিয়াউর রহমানকে বলেছিলেন স্বাধীনতা ঘোষণার জন্য। তাহলে প্রথম বিদ্রোহ কে করল? ক্যাপ্টেন অলি আহমদ। 5 মিনিট পরেই জিয়াউর রহমানকে গুলি করে হত্যা করে কর্ণগুলিতে ফেলায় দেওয়ার কথা। আমার টাইমলি অ্যাকশন, যথাসময়ে পদক্ষেপের কারণে জিয়াউর রহমান আল্লাহর মেহরবানিতে, আল্লাহর হুকুমে রক্ষা পেয়ে যান। স্বাধীনতা ঘোষণার ব্যাপারে তাকে আমি পরামর্শ দিয়েছিলাম। কেন পরামর্শ দিয়েছিলাম? ওনাকে বললাম যে আমরা বিদ্রোহ করেছি চট্টগ্রাম থেকে, বাংলাদেশের মানুষ তো জানবে না কিভাবে বিদ্রোহ করলাম, তাহলে বাকিরা কি করবে? এখানে তো অনেক বেঙ্গল রেজিমেন্ট আছে। 4th বেঙ্গল রেজিমেন্ট ছিল কুমিল্লাতে, তারা ডিপ্লয়েড ছিল ব্রাহ্মণবাড়িয়াতে। 2nd বেঙ্গল ছিল জয়দেবপুরে, 1st বেঙ্গল ছিল যশোরে, 3rd বেঙ্গল রেজিমেন্ট ছিল সাইদপুর ক্যান্টনমেন্টে, রংপুর ক্যান্টনমেন্টে। আমরা যদি সেদিন বিদ্রোহ না করতাম এবং রেডিওতে যদি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না হতো, তাহলে এই বেঙ্গল রেজিমেন্টগুলি আর বিদ্রোহ করতো না এবং পৃথিবীর লোকেরাও জানতো না যে এখানে একটা প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে। কিন্তু এই অশিক্ষিত লোকেরা বিদ্রোহ শব্দটার অর্থও বুঝে না, যার জন্য জামাত আমিরের বিরুদ্ধে কিছু কথা বলছে।
তাদেরকে বলবো লেখাপড়া করো, গুন্ডামি করে দিন চলবে না। এখন বৈজ্ঞানিক যুগ। আমি কেন চলে আসলাম নিজের হাতে গড়া পার্টিকে ছেড়ে? দেখলাম জিয়াউর রহমানের বিএনপি নাই। জিয়াউর রহমানের বিএনপির সময় বাংলাদেশের সেরা লোকগুলি আমরা দলে নিয়েছিলাম। আপনাদের কুমিল্লার সন্তান আজিজুল হক সাহেব ইংলিশের প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনার মতো লোক অ্যাডভাইজার ছিল। কিন্তু জিয়াউর রহমানের মৃত্যুর পরে আস্তে আস্তে অধঃপতনের দিকে যেতে লাগলো। বেগম জিয়ার সময় এসে আমরা কিছু থামাই দিলাম, কিন্তু 2001 সালের পরের থেকে এই দলটি দুর্নীতিবাজ ব্যবসায়ীদের হাতে চলে যায়, সন্ত্রাসীদের হাতে চলে যায়, অশিক্ষিত লোকদের হাতে চলে যায় এবং ঋণ খেলাপিদের হাতে চলে যায়। এটার আমি প্রতিবাদ করেছিলাম, কিন্তু আমার কথা শুনে নাই। তখন আমি চিন্তা করলাম, আমার কথা যখন শুনে নাই আমাকে বিদায় নিতে হবে। আমি তখন পৃথিবীর ইতিহাসে হয় নাই, সাবেক রাষ্ট্রপতি, সাবেক স্পিকার, 6 জন মন্ত্রী, প্রায় 24 জন এমপি, পৃথিবীতে কোনোখানে হয় না এরকম ঘটনা। তাদেরকে নিয়ে বিএনপির বিরুদ্ধে আমরা বিদ্রোহ করে নতুন দল গঠন করেছিলাম। আমাকে মারার জন্য আমার ঘরে 6 জন অস্ত্রধারী লোক আসছিল। আল্লাহর মেহরবানি, নবীজির দয়া, আমাকে হত্যা করতে পারে নাই। আমার লাইফের উপরে এই যাবৎ 6 বার অ্যাটেম্প নেওয়া হয়েছে, কিন্তু কুত্তাদের গুলিতে আমি কখনো মরব না। আপনাদেরকে অনুরোধ করব, যে দলটা জনগণ প্রত্যাখ্যান করেছে, একটা হলো আওয়ামী লীগ আর একটা হলো বিএনপি। এটা প্রত্যাখ্যিত জনদল। যে দলের নেতা বলে আমি দেশে যাব কিনা এটা আমার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে অন্য বিষয়ের উপরে। অর্থাৎ মোদি সাহেব অনুমতি দিলে আসবে, মোদি সাহেব অনুমতি না দিলে আসবে না। আপনারা কি মোদির গোলাম? তাহলে চিন্তা করতে হবে, বাংলাদেশের লোকজনকে চিন্তা করতে হবে কোন পথে যাবেন। মোদির গোলামি করবেন না বাংলাদেশের জনগণের গোলামি করবেন, এটা চিন্তা করতে হবে। এখানে জামাত ইসলামের বিষয় না, এলডিপির বিষয় না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়। এই প্রথমবার আমরা সুযোগ পেয়েছি। আমিও জামাতে যোগ দিই নাই, জামাত এলডিপিতে যোগ দেয় নাই। আমরা কয়েকটা দেশপ্রেমিক দল, জাতীয়তাবাদী শক্তি একত্র হয়েছি কতগুলি কর্মসূচি হাতে নিয়ে। এই কর্মসূচিগুলি কি? এই কর্মসূচি হচ্ছে আমরা ন্যায় শাসন প্রতিষ্ঠা করব, সুশাসন প্রতিষ্ঠা করব, টেন্ডারবাজি বন্ধ করব, দুর্নীতি বন্ধ করব, ঋণ খেলাপিদের জেলে আবদ্ধ করে তাদের থেকে ঋণগুলি পরিশোধ করার ব্যবস্থা করব। যেটা সৌদি আরবিয়া করেছিল, সবাইকে হোটেলে আবদ্ধ করে তাদের কাছ থেকে টাকাগুলি উদ্ধার করেছিল। আমাদেরকেও সেই ব্যবস্থা নিতে হবে। কোনো কাকেও ছাড় দেওয়া যাবে না। তাদের বাপের টাকা না, এগুলি হলো জনগণের টাকা। জনগণের টাকা খাবে আর আমরা বসে বসে তামাশা দেখব, এটা হবে না। এটা হলো আমার জীবনের শেষ যুদ্ধ। 87 বছর বয়স। আমি তাহের সাহেবের ডাকে এগিয়ে আসছি বাংলাদেশের জনগণকে বলার জন্য, নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না, দেশটাকে বাঁচান। আমরা বুড়া হয়েছি, কিন্তু যুবকদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের 1400 ছেলে আত্মাহুতি দিয়েছে, শাহাদত বরণ করেছে। আপনাদের এলাকার 17 জন ছেলেকে হত্যা করা হয়েছে। তাদের রক্ত কি এমনি বিতে যাবে? আমি আবারই বলবো, এখানে 11 দলীয় ঐক্য জোটের বিষয় না, এটা হলো বাংলাদেশের অস্তিত্বের বিষয়। মোদির গোলামদেরকে আপনারা ভোট দিয়ে দেশটাকে দিল্লির কাছে বিক্রি করতে পারেন না। আমরা চাই বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিরা এই দেশ চালাবে, তাহলে একটা দায়বদ্ধতা থাকবে। তাহের সাহেব অত্যন্ত উপযুক্ত লোক, ওনাকেও দীর্ঘদিন থেকে আমি চিনি। আপনাদের স্বপ্রণোদিত হয়ে উনি কেন ভোট চাইবেন?
আপনাদের দায়িত্ব হলো ওনাকে ভোট দেওয়া, কারণ ভালো জিনিস এমনি পাওয়া যায় না, ভালো জিনিস ফুটপাতে বিক্রি হয় না। ভালো জিনিস খাওয়ার জন্য পয়সা খরচ করতে হয়, ভালো জায়গায় যাইতে হয়। তাহের সাহেবের মতো একটা লোক যেখানে বাংলাদেশের পুরা এলাকাতে নেতৃত্ব দিচ্ছেন, এটা কি আপনাদের জন্য কম গৌরবের বিষয়? আপনারা ঘরে ঘরে যাবেন, প্রত্যেককে আব্দুল্লাহ তাহেরের মতো অবস্থান নিয়ে সবাইকে বলবেন শুধু জিতাইলে হবে না, বিপুল ভোটে তাকে জিতাইতে হবে, তাহলে তাকে সম্মানিত করা হবে। বাকি হলো আপনারা সবাই চান আমরা যেটা চাই, যার কারণে 11টা দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি। অনেক সরকারি কর্মকর্তা যারা ইউনিফর্মে আছে, পুলিশে চাকরি করছে, আনসারে আছে, আর্ম ফোর্সেস, আর্মি, নেভি, এয়ারফোর্স, তারা স্বল্প বেতনে চলাটা খুব কঠিন। তারা কোনো ঘুষ খাইতে পারে না সব জায়গায়। তাই আমি আজকে আব্দুল্লাহ তাহেরকেও অনুরোধ করব এবং ডক্টর শফিকুর রহমান সাহেবকে অনুরোধ করব, তাদের বেতন বৃদ্ধির ব্যাপারে যেন পুনর্বিবেচনা করা হয়, তাহলেই ঘুষ খাওয়াটা বন্ধ হবে, হারাম রোজগার বন্ধ হবে। আমরা শুধু বলবো হারাম রোজগার বন্ধ করেন আর সুযোগ সুবিধা দেব না, এটা তো হয় না। এখন জাতিকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি চান? আপনারা কি দুর্নীতিবাদদেরকে ভোট দেবেন, না যা সুশাসন চায় তাদেরকে ভোট দেবেন, যারা ন্যায় প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে ভোট দেবেন? অনেক দেরি হয়ে গেছে। আমি একটা স্বপ্ন নিয়ে তরুণ ক্যাপ্টেন হিসাবে বিদ্রোহ করেছিলাম, আমার ভাইদেরকে গুলি করে হত্যা করেছিলাম। কি কারণে? কারণ এই এলাকার লোক বঞ্চিত ছিল। 5-10 হাজারের বেশি লোক বিদেশে যাইতে পারে নাই, কারণ রাওয়ালপিন্ডি গিয়ে তাদের পক্ষে ভিসা নেওয়াটা সহজ ছিল না। তখনকার দিনে কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার জন্য কঠিন বিষয় ছিল, অর্থনৈতিকভাবে মানুষ সচ্ছল ছিল না। রাওয়ালপিন্ডি যাওয়ার তো দূরের কথা। ঢাকাতে এমবেসিগুলি হওয়ার কারণে আজকে কোটি লোকের উপরে বিদেশে চাকরি করতেছে। তাদের পয়সার কারণে বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে। আমাদের স্বাধীনতার যুদ্ধ করার পিছনে অনেকগুলি কারণ ছিল, যে আমাদের লোকদের মাধ্যমে বাংলাদেশে আমরা সুশাসন প্রতিষ্ঠা করব, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আমরা কিন্তু সেটা নিশ্চিত করতে পারি নাই। তাহের সাহেবদেরকে সাথে নিয়ে সেটা হলো সুখী সমৃদ্ধশালী সকল ধর্মের জন্য সমান অধিকার নিশ্চিত করে একটা সুন্দর বাংলাদেশ গঠন করা। এটাতে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা আল্লাহ আল্লাহ রসুলের পথে চলে তারা অন্য ধর্মের লোককে কোনো ক্ষতি করতে পারে না। তাদের হাতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে নিরাপদ। এখানে দাঁড়িপাল্লা, অন্য জায়গায় অন্য মার্কা। সমগ্র জাতিকে অনুরোধ করব, একজন ক্যাপ্টেন ওলি যে প্রথম বিদ্রোহ করেছিল সেই বিদ্রোহী হিসাবে সঠিক পথে আসেন, 11 দলীয় ঐক্য জোটের প্রার্থীদেরকে ভোট দেন, আমাদেরকে একবার সুযোগ দেন। আমি নিজেও 3 বার মন্ত্রী ছিলাম। হাসিনা 3 বার আমার বিরুদ্ধে দুদকে মামলা করেছিল। আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়া, কোনো কিছু পাই নাই। সৎ ব্যক্তিদের শাসন প্রতিষ্ঠা করতে হবে, না হলে বাংলাদেশ কখনো মুক্ত হবে না ভারতের হাত থেকে। ভারত কখনো চায় না বাংলাদেশ এগিয়ে যাক। আমরা কিন্তু ভারতের বিরুদ্ধে না। ভারত যে পলিসি বাংলাদেশের এখানে প্রয়োগ করছে সেই পলিসির বিরুদ্ধে আমরা। অন্যের কারো ক্ষতি আমরা করতে চাই না। আমরা চাই প্রত্যেকে নিজের নিজের দেশ পরিচালনা করবে, আমরা সবাই সুখে শান্তিতে মানুষ হিসাবে বসবাস করব। আমাদের চাহিদা তো সীমিত, আমরা শান্তি চাই। আমরা তো টাকা চাচ্ছি না। সেই শান্তিটা দিতে পারে জামায়াতের নেতৃত্বে 11 দলীয় ঐক্য জোট। আপনারা কি এটা বিশ্বাস করেন? হাত তো তুলতেছেন মরা মানুষের মতো। এখন ঠিক আছে।
এখন মনে হয় জীবিত লোকেরা মিটিংয়ে আসছে। এটা জোরে তালি মারেন দেখি, জোরে জোরে মারেন। দুর্নীতিবাজদেরকে পলাইতে হবে, দুর্নীতিবাজদেরকে জেলে দিতে হবে, তারপরে দেশ মুক্ত হবে। আমারও তাড়াহুড়ো আছে, মহেশখালী যেতে হবে আবার। আমি সবশেষে আবার অনুরোধ করব, জাতি ধর্ম দল নির্বিশেষে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবকে বিপুল ভোটে জয়লাভ করাবেন। 11 দলীয় ঐক্য জোটের সব প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠনের জন্য সাহায্য করবেন ইনশাল্লাহ। আমার নবীর দয়ায়, আল্লাহর মেহরবানিতে 11 দলীয় জোটের সরকার গঠিত হবে আগামীতে, অন্য কোনো দলের না। মোদির দলের সরকার গঠন হবে না, দিল্লির সেবা দাসদের সরকার গঠন হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একই সাথে বলতে চাই, আজকে এই গণজোয়ারে ভীত হয়ে একটা পক্ষ পিছন দিক দিয়ে ক্ষমতা আসার চেষ্টা করছে। আমরা সাবধান করছি, পেছন দিক দিয়ে যদি কেউ ক্ষমতা আসতে চায়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কেউ যদি ক্ষমতা আসতে চায়, বাংলাদেশে ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। নতুন কোন স্বৈরাচারের দালালি করছেন, নতুন কোন স্বৈরাচারের পক্ষে বৈধতা উৎপাদন করছেন। 16 বছরের ইতিহাস ভুলে নাই, মিডিয়ার উপরে বাংলাদেশের মানুষের সেই আস্থা আসে নাই। আবারও যদি এই একই কাজ করেন আপনারা, 12ই ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশের জনগণ সেইটার এই দালাল মিডিয়াদের বিপক্ষে ইনশাল্লাহ রায় দেবে। কার প্ল্যান, কার পরিকল্পনা মোতাবেক ইলেকশন কমিশন কাজ করছে এটা জনগণের সামনে স্পষ্ট হচ্ছে। দিনের আলো থাকতে থাকতে এই বিধিবিধান পরিবর্তন করেন, আগামীকাল না হলে ইলেকশন কমিশন ঘেরাও হবে। আমরা এতদিন কিছু বলি নাই, সব সহ্য করে গিয়েছি। ইলেকশনের দ্বার প্রান্তে এসে, ইলেকশনের প্রাক্কালে এসে এই ধরনের ভোট কারচুপি, মিডিয়াকে ব্ল্যাক আউট করে দেওয়া হবে, মানুষের তথ্য অধিকারকে রোধ করে দেওয়া হবে, এই ধরনের কোনো আইন করা হলে সেই আইন মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ। ইলেকশন কমিশনকে বলছি, এতদিন যা করেছেন করেছেন, 12ই ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যেই পরিণতি হয়েছিল তার থেকেও ভয়াবহ পরিণত হবে এই ইলেকশন কমিশনের। সালাম দেওয়ার জন্য এসেছি। আমি আমার একজন মুসলিম ভাইয়ের কথা বলতে এসেছি। গত ফ্যাসিবাদী আমলে যিনি সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে, যখন বাংলাদেশে শাহবাগ কায়েম করার মাধ্যমে এই দেশের আলেম ওলামাদেরকে হত্যাযোগ্য করে রাখা হয়েছিল, সেই সময় আল্লামা মামুনুল হক বাংলার জমিনে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে সাপ্লাই তিনি যে গণজাগরণের ডাক দিয়েছিল, সেই গণজাগরণ ভিত্তি করে আজকে আমাদের আজাদি এসেছে। আমরা আমার এই মজলুম ভাইকে আগামী 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে কি বিজয় করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। 5টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। প্রতিটি ক্যাম্পাস ইতিমধ্যে বাংলাদেশের 4 কোটি তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে, রিকশার পক্ষে গণজোয়ার হবে ইনশাআল্লাহ। আমরা একই সাথে বলতে চাই, আজকে এই গণজোয়ারে ভীত হয়ে একটা পক্ষ পিছন দিক দিয়ে ক্ষমতা আসার চেষ্টা করছে। আমরা সাবধান করছি, পেছন দিক দিয়ে যদি কেউ ক্ষমতা আসতে চায়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কেউ যদি ক্ষমতা আসতে চায়, বাংলাদেশে ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। নির্বাচন কমিশন, আমরা আপনাদেরকে সতর্ক করছি, গতকালকে যে প্রজ্ঞাপন দিয়েছেন সেটা বাতিল করেন। 400 গজের মধ্যে নাকি ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। আরে ভাই, এটা কি গুপ্তধন নাকি? দ্রুত সময়ের মধ্যে এই অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করতে হবে। আমরা সবাই নির্বাচন নিয়ে আমরা সেন্টারে যাব, ছবি তুলবো, ঈদের মতো আনন্দ করবো। আমরা কি পারবো? আমরা যারা 4 কোটি তরুণরা আছি, প্রত্যেক তরুণকে ওয়াচডগের ভূমিকা পালন করতে হবে। কেউ যদি এই কেন্দ্র দখল করার চেষ্টা করে, কেউ যদি এই ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে, কেউ যদি কারচুপি করার চেষ্টা করে, বাংলাদেশে আবার জুলাই নেমে আসবে। সুতরাং তরুণদেরকে বলবো, আমরা ঐক্যবদ্ধ আছি। জুলাই প্রজন্মকে বলবো, আবার ঐক্যবদ্ধ হতে হবে, প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সর্বশেষ বলবো, আমাদের আল্লামা মামুনুল হককে ব্যাপক ব্যবধানে বিজয় করতে হবে। আমরা কি পারবো? আমাদের সবার কোনো মার্কা আছে?
জুলাই প্রজন্মের কোনো মার্কা আছে? আল্লাহ রহমানের কোনো মার্কা আছে? ডাক্তার শফিকুর রহমানের কোনো মার্কা আছে? নাহিদ ইসলামের কোনো মার্কা আছে? বলো তো সেই মার্কা। একসাথে 12 তারিখ সারা বেলা জিতবে এবার সবার সেরা সিলমারো ভাই সিলমারো। 12 তারিখ সারা দিন সর্বশেষ রিকশায় সিল মারার পাশাপাশি আমরা গণভোটে হ্যাঁ দিব। গণভোটে হ্যাঁ মানে হলো আজাদি, হ্যাঁ মানে হলো ইনসাফ, হ্যাঁ মানে হলো শহীদ উসমান হাদি হত্যার বিচার। তাহলে আমরা গণভোটে হ্যাঁ পারবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোট, দ্বিতীয় সিল পড়বে ইনসাফের পক্ষে, রিকশার পক্ষে, শাপলাকলির পক্ষে, গণজোয়ার এবং আমাদের দাড়িপাল্লার পক্ষে, ইগলের পক্ষে আমরা পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ। আজকের এই নির্বাচনী জনসভায় ঢাকা 13 মোহাম্মদপুরের নির্বাচনী জনসভায় উপস্থিত আছেন 11 দলীয় জোটের প্রধান নেতা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান। আজকের এই নির্বাচনী সভা যাকে ঘিরে আজকের এই জনসভার কেন্দ্রবিন্দু বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির, তারা নির্যাতিত নেতা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত সংগ্রামী আমির। এই ঢাকা 13 আসনে রিকশা মার্কায় 11 দলের পক্ষ থেকে, খেলাফত মজলিসের পক্ষ থেকে, এনসিপি এবং জামাত ইসলামের পক্ষ থেকে রিকশা মার্কায় নির্বাচনে অংশগ্রহণ করছেন। আমরা আজকে মোহাম্মদপুরবাসীর কাছে রিকশা মার্কায় ভোট চাওয়ার জন্য এসেছি। 11 দলের পক্ষে সারা বাংলাদেশেই যেই গণজোয়ার তৈরি হয়েছে, ইনশাল্লাহ মোহাম্মদপুরেও সেই গণজোয়ারের বাইরে থাকবে না। আমরা মনে করি এই মোহাম্মদপুর জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম হটস্পট ছিল। মোহাম্মদপুরবাসী, এইখানকার ছাত্র তরুণ রাজপথে নেমে জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্টদের বিরুদ্ধে যেই প্রতিরোধ তৈরি করেছিল, আগামী 12ই ফেব্রুয়ারি আবারও রাজপথে নেমে ভোট কেন্দ্র পাহারা দিয়ে মামুনুল হককে রিকশা মার্কায় জয়ী করে 11 জনের বিজয় সুনিশ্চিত করবে ইনশাআল্লাহ। আমরা আজকে কিছুক্ষণ আগে একটা তথ্য জানতে পারলাম, ইলেকশন কমিশন একটা বিজ্ঞপ্তি দিয়ে বলেছে ভোট কেন্দ্রের 400 গজের আওতায় নাকি মোবাইল নিয়ে ঢুকতে পারবে না। ইলেকশন কমিশন কোন জায়গা থেকে এই আইন, এই বিধিবিধান বের করছে আমরা জানি না। কার প্ল্যান, কার পরিকল্পনা মোতাবেক ইলেকশন কমিশন কাজ করছে এটা জনগণের সামনে স্পষ্ট হচ্ছে। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আজকে সন্ধ্যার মধ্যে দিনের আলো থাকতে থাকতে এই বিধিবিধান পরিবর্তন করেন, আগামীকাল না হলে ইলেকশন কমিশন ঘেরাও হবে। আমরা এতদিন কিছু বলি নাই, সব সহ্য করে গিয়েছি। ইলেকশনের দ্বার প্রান্তে এসে, ইলেকশনের প্রাক্কালে এসে এই ধরনের ভোট কারচুপি, মিডিয়াকে ব্ল্যাক আউট করে দেওয়া হবে, মানুষের কণ্ঠস্বর, মানুষের তথ্য অধিকারকে রোধ করে দেওয়া হবে। এই ধরনের কোনো আইন করা হলে সেই আইন মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ। আমাদের প্রতিনিধিরা আজকে ইলেকশন কমিশনে যাচ্ছে। ইলেকশন কমিশনকে বলছি, এতদিন যা করেছেন 12ই ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যেই পরিণতি হয়েছিল তার থেকেও ভয়াবহ পরিণত হবে এই ইলেকশন কমিশনের। আমরা প্রশাসনের ভাইদেরকে বলছি, পুলিশ সেনাবাহিনী ভাইদেরকে বলছি, আমলাদেরকে বলছি, আপনারা আমাদের ভাই, আপনারা এই দেশের মেধাবী সন্তান, আপনাদের উপর দেশের আমানত, গুরু দায়িত্ব আপনারা পালন করবেন। আগামী 12ই ফেব্রুয়ারি আমরা সামনের দিকে আগাতে চাই, ফ্যাসিস্ট আমল থেকে আমরা সামনের দিকে আগাতে চাই। আমরা আশা করব আপনারা দেশের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করবেন, বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করবেন, গণতন্ত্রকে নিশ্চিত করবেন। মনে রাখবেন, গণ অভ্যুত্থানের হাজারো শহীদের, হাজারো মানুষের রক্তের উপরে দিয়ে এই নির্বাচন হচ্ছে। এর সাথে বিশ্বাসঘাতকতা করলে বাংলাদেশের মানুষ
আপনাদের কোনোদিন ক্ষমা করবে না, করবে না, করবে না। মিডিয়ার ভাইদেরকে বলবো, মিডিয়ার হাউসদেরকে বলবো, আমরা দেখতে পাচ্ছি সকল প্রাইভেট, প্রায় সকল প্রাইভেট বেসরকারি মিডিয়াতে বিজ্ঞাপন হচ্ছে ভোট দিবেন কিসে ... তো আপনারা বেসরকারি প্রাইভেট কোম্পানি, আপনারা টাকার বিনিময়ে বিজ্ঞাপন দিতে পারেন, কিন্তু আপনাদের ভাবা উচিত এটা আপনাদের কাজটা কতটুকু নৈতিক হচ্ছে। বিজ্ঞাপন লাগলে আমরাও দিব, আমাদের বিজ্ঞাপন তো আপনারা নিচ্ছেন না। কত টাকা লাগে জনগণ ইনশাল্লাহ আমাদের পক্ষেও সেই টাকা আপনাদেরকে দিবে, কিন্তু আপনারা একটি দলের আপনারা বিজ্ঞাপন দিচ্ছেন, মার্কা প্রচার করছেন, আপনারা অন্য জোটের মার্কা প্রচার করছেন না, এটা তো ফেয়ার হচ্ছে না। বিগত 16 বছর এই আনফেয়ারনেস বাংলাদেশের মিডিয়াগুলো দেখিয়েছে। বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া ফ্যাসিবাদের দালালি করে, ফ্যাসিবাদের পক্ষে, গণহত্যার পক্ষে, নির্বাচন ভোটাধিকার হরণের পক্ষে বৈধতা উৎপাদন করে গিয়েছিল। আপনারা বলেছেন আপনারা বাধ্য হয়েছেন। আমরা এখন জানতে চাই আপনারা কিভাবে বাধ্য হচ্ছেন, কে আপনাদেরকে বাধ্য করছে? জনসম্মুখে সাহস করে বলুন, আমরা আপনাদের পাশে থাকব। আর না হলে আমরা ভেবে নিব আপনারা বাধ্য হচ্ছেন না, আপনারা পুনরায় নতুন কোনো স্বৈরাচারের দালালি করছেন, নতুন কোনো স্বৈরাচারের পক্ষে বৈধতা উৎপাদন করছেন। 16 বছরের ইতিহাস ভুলে নাই, মিডিয়ার উপরে বাংলাদেশের মানুষের সেই আস্থা আসে নাই। আবারও যদি এই একই কাজ করেন আপনারা, 12ই ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশের জনগণ সেইটার এই দালাল মিডিয়াদের বিপক্ষে ইনশাল্লাহ রায় দেবে। আমরা বেশি কথা বলবো না, বাংলাদেশের মানুষ সব কিছুই দেখছে। 12ই ফেব্রুয়ারি মোহাম্মদপুরবাসী প্রস্তুত থাকেন। ফজর ওয়াক্তে এসে যারা ফরজ নামাজের খোঁজ থাকে না, তাহাজ্জুদের নামাজ পড়ে তারা ভোট কেন্দ্রে আসতে চায়, তাদের পরিকল্পনা কি বাংলাদেশের মানুষ জানে। আমরা ইনশাল্লাহ থাকবো, ভোট কেন্দ্রে থাকবো। ভোট কেন্দ্র যদি দখলের চেষ্টা করা হয়, ইনশাল্লাহ শক্ত হাতে, লাঠি হাতে তরুণ সমাজ প্রতিহত করতে হবে 12ই ফেব্রুয়ারি। আর এই মোহাম্মদপুরবাসী রিকশা মার্কাকে জয়যুক্ত করে ফ্যাসিবাদ বিরোধী, কারা নির্যাতিত আলেমকে জয়যুক্ত করে ইসলামের পক্ষে ভোট দিবেন, গণ অভ্যুত্থানের পক্ষে, সংস্কারের পক্ষে ভোট দিয়ে আল্লামা মামুনুল হককে আপনারা আগামীর সংসদে পাঠাবেন। আমরা ইনসাফের পক্ষে, দুর্নীতির বিপক্ষে, সংস্কারের পক্ষে, আধিপত্যবাদের বিপক্ষে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। এই ঢাকা 13তে কোনো মার্কা আছে? আল্লামা মামুনুল হকের কোনো মার্কা আছে? 11 দলের কোনো মার্কা আছে? চাঁদাবাজের বিপক্ষে কোনো মার্কা আছে? কোন সেই মার্কা? সবাই বলো, ইয়ারো জোরে, ডাইনে বলো, বায়ে বলো, সবাই বলো, ফেব্রুয়ারির 12 তারিখ জিতবে এবার 11 দলের, এবারে যাবে সংসদে, সংগ্রামে, সংস্কারে, ইনকিলাব, ইনকিলাব। আগে শেখ হাসিনা এইভাবে কথা বলতো। শেখ হাসিনার সবচেয়ে বড় ইলেকশন ছিল বিএনপির এগেইনস্টে কথা বলতো। চাঁদাবাজদের বিরুদ্ধে সবসময় আমাদের কথা বলতে হবে। যারা চাঁদাবাজ, যারা মামলাবাজ, যতই বিশেষ করে এটা তো শালীনতা হইল না। আমরা তো আপনাদের কাছ থেকে শালীনতা, আমি তো শিষ্টাচার প্রত্যাশা করি। একজন কথা বললে কথা বলতে পারেন না, একজন কথা বললে আমরা এটা জানি না এভাবে কথাবার্তা বলা। এটা মিনিমাম যদি আপনারা আমরা তো জানি না এখানে এই ফোরামে কথা বলা। একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না, এই ভদ্রতাটাই আপনারা বলে যাবেন না এখানে। এই ভদ্রতাটাই আপনারা এখানে আমরা জানতাম না, আমাদের কেন ইনভাইট করা হলো? এখানে যারা উদ্যোক্তা তারা কেন আমাদের এখানে ইনভাইট করছে আমি জানতে চাই। আমাদের ঠিক কিছুক্ষণ পূর্বেই পুলিশ কোনো ধরনের কথা ছাড়াই একদম আমাদের ক্লাব মঞ্চের যেখানে অবস্থান কর্মসূচি চলছিল তার মাঝখানে ওরা একটা টিয়ারশেল এবং সানগ্রেনেড ইনফেক্ট করে। তো সাথে সাথে আমাদের 5 জন আহত হয়। এরপরেও আমরা চাচ্ছিলাম যাতে শান্তিপূর্ণভাবে পুরো প্রোগ্রামটাকে আমরা বাস্তবায়ন করতে পারি। তো আমরা বসেছিলাম, বলতেছিলাম যে এরপরে যদি আপনারা কেউ কোনোভাবে আক্রমণ করেন
তাহলে কিন্তু এই শান্তিপূর্ণ পরিস্থিতি রাখা সম্ভব হবে না। এবং আমি এটা পোস্টও দিয়েছিলাম ফেসবুকে যে আমাদের 5 জন ভাই আহত হয়েছে জুমার নামাজের আগে। তো এখানে আরেকটা প্রোগ্রাম চলছিল PSL-এর দাবিতে, তো ওরা আমাদেরকে একদম সর্বাত্মক সহযোগিতা করেছে। মানে ইনসাফ যেটা সেটা তো আমাকে বলতে হবে, আমি তো চাইলেই একজনের উপরে দোষ দিয়ে দিতে পারবো না। তো PSL-এর ওদেরকে যখন আমরা নিষেধ করছি যে আমাদের এখানে একটা প্রোগ্রাম চলতেছে, আপনারা প্লিজ ওই পাশ থেকে যান, ওরা মার খাচ্ছে পুলিশ ওদের প্রতি টিয়ার শেল মারতেছে, তারপর হচ্ছে সান গ্রেনেড মারতেছে, জলকামান মারতেছে, কিন্তু ওরা আমাদের প্রোগ্রামের কাছাকাছি আসতেছে না। ওরা একদম দূরের জায়গা থেকে ওরা হচ্ছে যাচ্ছে। পুলিশ ইচ্ছাকৃতভাবে, কোনো ধরনের ভুল না, ইচ্ছাকৃতভাবে ইনকিলাব মঞ্চের যে প্রোগ্রামটা চলতেছিল ইন্টারকন্ডিশনে তার ঠিক মধ্য বরাবরই মারলো। 5 জন আহত হলো, এরপরে আমরা উঠলাম না। শহীদ ওসমান হাদির স্ত্রী, উনি হচ্ছে ওই অফিসার কোয়ার্টারের ওই যে গেটটা যমুনার, ওই গেট দিয়ে ঢোকার জন্য চেষ্টা করতেছিলেন। তো সে তো একলা মহিলা মানুষ, আর সে প্রচণ্ড পর্দানশীল। তা আমরা জুমা এবং শান্তাকে ভিতরে প্রেরণের জন্য পাঠাইতেছিলাম। তো জুমা এবং শান্তাকে তারা কোনোভাবে ভিতরে যাইতে দিচ্ছিল না, বারবার গায়ের উপরে ধাক্কা দিচ্ছিল, গায়ে হাত দিচ্ছিল। তো আমরা বলতেছিলাম যে আপনারা দয়া করে নারীদের গায়ে কোনো হাত দিবেন না। এবং ভিতরে যে আমাদের 7 জন ছিল যমুনার সামনে, তাদেরকে আবার বের হতে দিচ্ছিল না। খুবই একটা মানে ওদেরকে না বের হতে দিচ্ছে না, ওদের কাছে কাউকে যেতে দিচ্ছে। তো এমন অবস্থায় আমরা বারবার করে আলটিমেটাম দিচ্ছিলাম যে 5 মিনিট পরে কিন্তু আমরা ঢুকে যাবো, 10 মিনিট পরে আমরা ঢুকে যাবো, কিন্তু ওরা কোনো কিছুতেই ভ্রুক্ষেপ করতেছিল না। তো একটা সময় ওরা কি করলো, জুমা, শান্তা, তারপর আমাদের যুবা, এদেরকে আমাদের সামনে এসে মারতে শুরু করলো। মানে ওদিক বসে ওদেরকে মারছে, কেউ দেখে নাই সেটা ঠিক, এদিকে এসে আমাদের সামনে বসে মারতেছে। এরপরে কি কোনোভাবে কাউকে নিয়ন্ত্রণ করা যায়? যখন দেখবেন যে আপনার বোনকে মারতেছে, আপনার ভাইকে মারতেছে পুলিশ আপনার চোখের সামনে, তখন কি আপনার কাছে 144 ধারা না 288 ধারা এটা দেখবার কোনো সুযোগ আছে? এরপরেও আমি পুলিশের একজন অফিসারের সহায়তায় আমি জলকামানের উপরে উঠে এরপরে সবাইকে শান্ত থাকবার জন্য বলতেছিলাম। এটা আপনার ভিডিওর ভিতরে দেখছেন যে আমি সবাইকে বলতেছি আপনারা শান্ত হন, কেউই করেন না। তো এখানে হচ্ছে দুইটা ব্যাপার। একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টালের সামনে তো 144 ধারা জারি নেই, যমুনার সামনে 144 ধারা জারি, আবার শাহবাগে তো কোনো 144 ধারা ছিল না। তাইলে এই যে শতাধিক মানুষকে টিয়ার শেল, সানগ্রেনেড, রাবার বুলেট নিক্ষেপ করে আহত করা হইল, এর বিচারটা মানে হচ্ছে যাদের কাছে আমরা বারংবার বিচার নিয়ে যাওয়ার কথা, তারা যদি এই ধরনের কার্যক্রম ঘটায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা পেশাদারিত্বের বাইরে গিয়ে তারা যদি এই ধরনের অতর্কিত হামলা চালায়, এবং আমাদের কাছে মনে হয়েছে যে জুলাইয়ের যেই পুলিশ যারা আমাদের ভাইদেরকে দিনে দুপুরে গুলি করে মেরেছে, বাসায় ঢুকে গুলি করেছে, গতকালকে সেই দৃশ্যটা আমরা দেখতে পেয়েছি। মোটে হচ্ছে পুলিশ পিটিয়েছে। এরপরে হচ্ছে আপনার শপিং মল থেকে দেখবেন টাইলসের দোকান থেকে ধরে বের করে নিয়ে এসে পিটাই গেছে। মানে টাইলসের দোকান পর্যন্ত সে যাবে কেন? তার যদি বিক্ষিপ্ত করে দেওয়ার ইচ্ছাই থাকে তাহলে মসজিদের ভিতরে ঢুকে তাকে কেন পিটাইতে হবে? তাকে কেন টাইলসের দোকানের ভিতর ঢুকে পিটাইতে হবে? তাকে কেন বাসের ভিতর থেকে যাত্রীদেরকে নামিয়ে এনে তারপর পিটাইতে হবে? এবং সে কি বলতেছে যে আয় হাদির লাশ নিয়ে যান। তার মানে এই পুলিশ কোন পুলিশ? আবার বলতেছে এই রাজাকারগুলোরে পিটা। তার মানে এই কোন পুলিশ এখন পর্যন্ত, এবং সেটা কোন জায়গায়? যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অবস্থান করছেন সেই জায়গায় এই পুলিশ তার পাহারায়। মানে আমি বুঝতেছি না যে অন্তর্বর্তীকালীন সরকার গৃহবন্দী আছেন কিনা, এটাও একটা ভাববার বিষয়। কারণ এই ধরনের পুলিশ যদি তার এত কাছাকাছি থাকে তাহলে তো নিঃসন্দেহে তার নিরাপত্তাহীনতার আশঙ্কা রয়েছে। তো আমরা সরকারকে অনুরোধ করি অতি দ্রুত, এবং এই পুলিশ সদস্যের অধিকাংশের নেম প্লেট এবং ছিল না, মাস্ক পরা ছিল, নেম প্লেট ছিল না, তারা মাস্ক পরেছিল এবং অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। এরা কারা? আমরা জানতে চাই এই পুলিশ সদস্যরা কারা যারা। এবং এখানে আমরা স্পষ্ট দেখতে পেয়েছি দুইটা ভাগ। আইন শৃঙ্খলা বাহিনীর একটা পক্ষ এই হামলা ঠেকানোর চেষ্টা করেছে, আর আরেকটা পক্ষ এই প্রচন্ড আক্রোশ নিয়ে এই হামলাটা করেছে। এটা স্পষ্ট যে বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর যেই নিয়ন্ত্রণ সেটা এই সরকারের হাতে নাই। তাহলে তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা হচ্ছে, যারা তার নিয়ন্ত্রণ রয়েছেন তারা তো শোনাবার কথা। তারা বারংবার নিষেধ করতেছেন, এরপরও হামলা করতেছেন, ডিএমপি কমিশনার নিজে মারবার জন্য বলতেছেন। তো এই জিনিসগুলো তো আসলে ছোটখাটো বিষয় না। এটা শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করার মধ্য দিয়ে তারা মনে করেছে যে ইনকিলাব মঞ্চ বা শহীদ ওসমান হাদির প্রতি বাংলাদেশের জনগণের একটা সিম্পথি রয়েছে, আর সেই জায়গায় তাদের উপর যদি আক্রমণ করা হয় তাহলে বাংলাদেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়বে
এবং নির্বাচনকে এই জায়গা থেকে একটা বাধাগ্রস্ত করবার একটা প্রচেষ্টা তারা করতে পারবে। আমাদের কাছে মনে হয় সেই জায়গা থেকে তারা হামলা করেছে। তো যার কারণে গতকাল হামলার পরবর্তী সময় থেকে জাস্ট এই ব্যান্ডেজ করার পর থেকে আবার নির্বাচনের জন্য নেমে গিয়েছে, যে নির্বাচন 12 তারিখেই হইতে হবে এবং ইনসাফ এবং আজাদির পক্ষে যারা লড়বেন, যারা সৎ এবং যোগ্য, সে বিএনপির হোক, সে জামাতের হোক, সে অন্য যে কোনো দলের হতে পারে, আমরা অনুরোধ জানাই তাকে ভোট দিবেন এবং গণভোটে অবশ্যই আপনারা হ্যাঁ ভোট দিবেন। সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে ভোটের দিন নাকি 400 গজের মধ্যে কি নেওয়া যাবে না, মোবাইল নেওয়া যাবে না। আমি একটু আগে একটা প্রতিযোগিতার ঘোষণা দিয়েছি যে 9 তারিখ থেকে 12 তারিখ রাত পর্যন্ত আমরা নির্বাচনী ব্লক বানাবো। কি ব্লক? তোমরা যারা মোবাইল চালাও, তোমাদের সাথে যাদের মোবাইল আছে, তোরা অনেকে মোবাইল আছে না, তোরা প্রত্যেকে ব্লক বানাবি নির্বাচনের উপরে, গণভোটের উপরে। কেন গণভোটে হা দিব, কেন হচ্ছে শাপলাকলি আমাদের ভোট দেওয়া প্রয়োজন, দেবিদ্বারের উন্নতি নিয়ে, সমৃদ্ধি নিয়ে, এগুলা নিয়ে একটা ব্লক বানাবি 30 সেকেন্ড থেকে 5 মিনিটের মধ্যে, ন্যূনতম 30 সেকেন্ড, সর্বোচ্চ 5 মিনিট। সবচেয়ে ভালো ব্লগ যার হবে, আমরা এখানে একটা নিয়ম আছে, আমার ফেসবুকে দেওয়া আছে, তোরা যাবি ওই নিয়ম অনুযায়ী পোস্ট করবি। করার পরে সবচেয়ে বেস্ট ব্লগ যার হবে, 1 নাম্বার যে হবে, তাকে একটা আইফোন 17 দেওয়া হবে। পারবি? পারবি তো? 2 নাম্বার যে দ্বিতীয় হবে তাকে একটা ল্যাপটপ কিনে দেওয়া হবে। যে তৃতীয় হবে তাকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেওয়া হবে। আমরা যারা, তোরা যারা ভোট দিতে পারবি না, ফার্স্ট হবি তুই, আগে তুই বানাচ্ছ বেটা, আগে বানাস। আমরা যারা এখানে আসি, আমাদের যাদের ভোট দেওয়ার বয়স হয় নাই, ওকে ওকে ওকে, আমাদের যাদের ভোট দেওয়ার বয়স হয় নাই, আন্দোলনে কি আমাদেরকে বয়স জিজ্ঞেস করছিল যে তোরা যেহেতু বয়স কম আন্দোলন করিস না, আমরা মুরব্বীরে আন্দোলন করবো, মায়ের খাবো, এটা বলছে নাকি? যারা এই যে রিয়াগো, সাব্বির, ইয়াসিন, যারা রাস্তায় এসে জীবন দিচ্ছে না, দিছে কিনা? এই কারণে এখানে তোরা যারা আসোস, পরবর্তী বাংলাদেশটা কেমন হবে, এটার উন্নতি সমৃদ্ধি, এটা নিয়ে আমাদের টেনশন করার দরকার আছে কি নাই? আছে। আমাদের শিক্ষা নিয়ে আমাদের চিন্তা করা লাগবে কিনা, অবকাঠামোগত নিয়ে আমাদের চিন্তা করা লাগবে কিনা। সুতরাং তোরা হয়তো ভোট দিতে পারবি না, কিন্তু কারা নির্বাচনে আসবে কি আসবে না, জিতবে কি জিতবে না, সেটা নির্ধারণে আব্বা আম্মা এলাকাবাসীকে সচেতন করার দায়িত্ব নিতে হবে কিনা, নিতে হবে কিনা? নেওয়ার মনে লাগতো না, লাগবো লাগবো। তাই প্রত্যেক দিন তোরা সবাই কই যাবি, বাসায় গিয়ে আব্বা মারের কথা বলবি কিনা? অন্তত 12 তারিখ বিকাল পর্যন্ত আব্বা মা যদি যা কয় তা শুনবি। যদি কয় হাড়ি পাতিল মাইজা দিতে, তাও মাইজা দিবি। যদি ঘর মুছা দিতে কয়, তাও ঘর মুছবি। পারবি না তোরা? 12 তারিখ পর্যন্ত আব্বা আম্মারে রাজি করানোর জন্য যা যা করা লাগে তোরা করবি। এরপরে আন্টি আপনারা যারা আছেন এখানে, সবাই এখানে আমার রেডি।